শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডলেডের অনুষ্ঠান শোনার জন্য। অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি আমি নওয়াফিল এবং আমার সাথে আছেন বাদল ভাই। বাদল ভাই কেমন আছেন? এই তো নফিল ভাই, ভালো আছি, তবে একটু ক্লান্ত। ক্লান্ত কেন ভাই? সারাদিন রোজা রাখার পরে এমনিতেই এখন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, কেমন যেন একটু অবসাদগ্রস্ত লাগছে। আচ্ছা, ফার্স্ট রোজা ছিল তো, আস্তে আস্তে সহ্য হয়ে যাবে। হ্যাঁ, ওই দিন রোজার মাসে সুস্থ থাকা নিয়ে একজন বিশেষজ্ঞের লেখা পড়ছিলাম, এবং ডাক্তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। যেমন ধরেন, অনেকে প্রশ্ন করে থাকে না, যেমন রোজার মাসে না খেয়ে থাকা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর। হ্যাঁ, মানে উত্তরে ডাক্তার কি বললেন? হ্যাঁ, আমি চাচ্ছিলাম আসলে এটা শেয়ার করার জন্য শ্রোতাদের সাথে, এবং ভালোই আপনি প্রসঙ্গটা তুলছেন। হ্যাঁ, ওই প্রসঙ্গে যাওয়ার আগে রোজা না খেয়ে থাকার সময় শরীরে কি কি পরিবর্তন ঘটে এই ব্যাপারটা উনি আলোকপাত করলেন, এবং এই পরিবর্তন নির্ভর করে কতটা সময় না খেয়ে থাকা হলো তার উপরে। আচ্ছা, খাদ্য গ্রহণ বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু শরীর অনশন বা ফাস্টিং স্টেটে যায় না। সর্বশেষ খাবার গ্রহণে মোটামুটি 8 ঘন্টা পর ফাস্টিং স্টেটটা শুরু হয়। ওকে, অর্থাৎ খাবার গ্রহণের 8 ঘন্টা পর্যন্ত ওই খাবার শরীর হজম হয়, তা থেকে শক্তি সঞ্চিত হতে থাকে, এবং কিন্তু সেই 8 ঘন্টা পর ওই খাবারের মানে সরাসরি প্রভাব আর শরীরে থাকে না। আচ্ছা আচ্ছা, তো তাহলে কি রোজা রাখা হলে শারীরিকভাবে কোনো ক্ষতিকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় না? না, যেতে হয় না, একেবারেই হয় না। তার কারণ যেটা ব্যাখ্যা করে বিশেষজ্ঞরা বলেছেন, যেটা আছে রোজা যেহেতু সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকি, তাতে মাত্র কয়েক ঘন্টা ফাস্টিং স্টেট বা অনশন স্টেটে থাকতে হয়। তাই সুবে সাদিক ও ইফতারে যে খাবার গ্রহণ করা হয় তা থেকে শরীরের প্রয়োজনীয় গ্লুকোজ জোগাড় করতে পারে, এবং সেহরিতে খাওয়া খাদ্যের গ্লুকোজ যখন 8 ঘন্টা পর শেষ হয় তখন শরীরে সঞ্চিত চর্বি ভেঙে শক্তি তৈরি হয়। আচ্ছা, এই কারণে রোজার শরীরের ওজন খানিকটা কমে যায়। এটা খুব ভালো জিনিস। মাংসপেশির প্রোটিন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। এটা নিয়ে আমার মনে হয় মানে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাদের মানে প্রোটিন থেকেও মানে আমাদের প্রোটিন ক্ষতিগ্রস্ত হয়। অ্যাকচুয়ালি না। এবং শরীরের বাড়তি এই চর্বি কমে যাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে শরীরে ডিটক্সিফিকেশন ঘটে। ডিটক্সিফিকেশন অর্থ শরীরে জমে থাকা কিছু ক্ষতিকর পদার্থ বডি ফ্লুইডের সঙ্গে দ্রবীভূত হয়ে শরীর থেকে বের হয়ে যাওয়া আর কি। বাহ, খুবই সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি না মানে ডাক্তার সাহেব, তো খাওয়া দাওয়ার ব্যাপারে মানে ইফতারিতে কি কি খাওয়া উচিত এই ব্যাপারে কোনো কিছু কি বলা হয়েছে? আমি আবার ইফতারিতে অনেক ভাজাভুজি খেতে পছন্দ করি। এই যেমন ধরেন বেগুনি, পেঁয়াজু, ফুলকপির বড়া, ঝাল করে রান্না করা বুট, মুড়ি দিয়ে মাখানো, এবং সবশেষে হালিম, মানে যেটা না হলে ইফতারি মেনু অসম্পূর্ণ থেকে যায়। আসলে নফিল ভাই, এই ক্ষেত্রে মানে আমিও খুব হতাশ হয়েছি সে ডাক্তারের কথা শুনে। কেন? আমার মনে হয় আপনাকে হতাশ হতে হবে। হ্যাঁ, মানে ঠিক এই খাবারগুলোই ডাক্তাররা ইফতারির সময় খেতে মানা করেন। আচ্ছা, ডাক্তাররা বলেন যে রমজানের খাদ্য তালিকায় থাকে মোট খাবারের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ফলমূল ও শাকসবজি, বাকি 3 ভাগের 1 ভাগ রাখতে হবে ভাত, রুটি, পাউরুটি বা আলুর মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা চিপস টাইপ এরকম খাবার রাখতে পারেন। আর এর সঙ্গে প্রোটিন হিসেবে রাখতে বলা হয়েছে মাছ, মাংস, অল্প চর্বিযুক্ত খাবার, দুধ ও দুগ্ধজাত খাবার, এবং ইফতারে ভাজা পোড়া জাতীয় খাবার খেতে যতই মজা পাওয়া যাক না কেন তা স্বাস্থ্যের জন্য একেবারেই উপকারী। বাদল ভাই, এই তথ্যটা তো খুবই ভালো করেই জানি, কিন্তু কি করবো বলেন, জিহ্বা তো কথা শুনতে চায় না। সেম থিং আমার ক্ষেত্রেও, মানে আমিও খুব ভালো করে জানতাম, তারপরেও। আচ্ছা, যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে এই রোজাতে কিছু হেলদি খাবার খাওয়ার প্র্যাকটিসটা করতে পারি। আর যেহেতু রমজান মাস সংযমের মাস, তাই আশা করছি সংযমটাও যেন আমাদের সবার অভ্যাসে পরিণত হয়। হ্যাঁ, আপনি চেষ্টা করতে থাকুন, আর আমি এই ফাঁকে শ্রোতা মণ্ডলীদের নিয়ে একটি গান শুনে আসি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে চলুন শুনি মাটির ময়না চলচ্চিত্র থেকে নেয়া প্রেম রাখি ও অন্তরের ভিতর গানটি শুনে আসি। যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর।
বিষয় কিছু সওয়াল যাব গাইয়া, বেয়াদবি নেবেন না দেখাই আমার ভান, হাদিস কুরআন মানেন না কেমন মুসলমান, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপর গো, অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। কুরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, দুই পাতা সেই পারা পইরা বুঝবে কি মদন, নিজেরাই বোঝে না অন্যরে বোঝায়, সব লোকেরে ভুল বোঝাইয়া কাঠমোল্লারা খায়, রান খাইয়া সত্যি বেশি গালে মারে চর গো, প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাজা টানে ধ্যানেরই নাম নিয়া, ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাজা টানে ধ্যানেরই নাম নিয়া, কোন তরিকা মতে বলেন যায় যেমন তর গো, অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। লোক দেখানো সেজদা দিলে সালাত কি আর হয়, নামাজ হইল ইবাদত কায়েমের বিষয়, রোজার অর্থ আত্মসংযম কয়জন মানে তাই, দিনের বেলায় না খাইয়া রাইতে ডবল খায়, বেহেশতে লোক করি না হয় নাই দুজকের ডর গো, প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন কুরবানি, হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন কুরবানি, রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তর গো, অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর। কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন, নিজের থাইকে প্রিয় বস্তু আর যে কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই, 10 ইন্দ্রিয় 6টি রিপু পারলে দমন করে গো, প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। শ্রোতাবিন্দু শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সরাসরি সম্প্রচারিত হচ্ছে 103.1 FM এ। শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30 সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। যাই বলেন বাদল ভাই, বাংলাদেশে রোজা রাখার মজাই আলাদা, পুরো মাসটা জুড়ে সবার ভিতরেই কেমন যেন একটা চাপা আনন্দ কাজ করে। আসলে নফিল ভাই, মানে আরো অনেক কিছুর মতো বাংলাদেশের রমজান মাসটা খুব মিস করি। সেহরির সময় অতি কষ্টে ঘুম থেকে জাগা হতো, কখনো কখনো মনে হতো আজকে সেহরি না খেয়ে রোজা রেখে দিব, তো তাহলে হচ্ছে আব্বা আম্মা ওটা কখনোই করতে দিতেন না, এবং সেহরির সময় বিছানা থেকে না ওঠা পর্যন্ত ডাকতেই থাকতেন, অবশেষে বাধ্য হয়ে উঠতেই হতো, তারপর ঘুম ঘুম চোখে ডাইনিং টেবিলে সবার সাথে বসে সেহরি খাওয়া। ছোটবেলায় আসলে স্কুলে পড়ার টাইমগুলোতে মানে ক্ষুধা বেশি সহ্য করতে পারতাম না, এটা আসলে খুব টাফ ছিল। এরকম হতো প্রায় সারাদিন কষ্ট করে রোজা রেখে লাস্ট মোমেন্টে আর না পেরে বাইরে গিয়ে লুকিয়ে কোনো হোটেলে ভাত খেয়ে আসতাম। তা আপনার মনে আছে কিনা জানি না, ওইসব ভাতের হোটেলগুলো বড় পর্দা দিয়ে ঢাকা থাকতো, এবং যাতে মানে বাইরে রোজাদাররা ভিতরে কি হচ্ছে তা যেন দেখতে না পারে। তো একদিন এরকম হয়েছে, আমি বাসায় বলেছি যে রোজা, এবং যথারীতি বিকাল 4টার সময় ক্ষুধা লাগলো, খেতে ঢুকেছি পরিচিত একটা হোটেলে। তো খাবারের অর্ডার দিয়ে বসে আছি, হঠাৎ করে দেখি আমার এক স্যার
মানে আমাকে একসময় প্রাইভেট পড়াতেন উনি, একই হোটেলে ঢুকে ভাত আর ভুনা গরুর মাংসের অর্ডার দিলেন। তো উনি আমাকে দেখেন নাই। তো আমি খাওয়া দাওয়া শেষ করে সামনে গিয়ে খুব অবাক হওয়ার মতো করে বললাম যে স্যার আপনি এখানে, আপনি রোজা রাখেন নাই? ভাই আপনি এরকম কেন রে ভাই? একটা লোকের ক্ষুধা লেগেছে, হয়তো ওনার অন্য কোনো সমস্যা ছিল, উনি খাচ্ছিল, আর আপনি এর মধ্যে, যাই হোক তারপর আপনার স্যার কি বললেন? স্যার বেচারা তো একেবারে মানে কাঁচুমাচু হয়ে গেলেন, আমতান্ত করে বললেন ইয়ে মানে একটু আলসারের প্রবলেম আছে তো নাফেল তুমি খাইছো? তো আসলে মানে এখন চিন্তা করলে খারাপ লাগে যে এইভাবে ওনাকে জিজ্ঞেস করাটা মনে হয় ঠিক হয় নাই। না ব্যাপার না নাফিল ভাই, তবে হ্যাঁ এটা ঠিক যে আপনি ছোটবেলায় খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। ভালো কথা। আপনি কি মনে আছে মানে দেশে ইফতারের সময় বা ইফতারের আগে আগে রাস্তায় একটা দেখার মতো ব্যস্ততা শুরু হয়ে যেত, মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ইফতারের মেনু নিয়ে দোকানগুলো বসে যেত, যে দোকানগুলো ইনফ্যাক্ট জীবনে কখনোই খাবার বানায় সেই রোজার সময় হঠাৎ করে হ্যাঁ ওই খাবার বানানো শুরু করছে, ইফতারের দোকান দিয়ে বসতো। প্রায় প্রত্যেকটা হোটেলগুলোতে যেমন গরম গরম ঝিলাপি ভাজা হচ্ছে এটা দেখা যেত, ছোট ছোট কাঠের গাড়িগুলোতে পেঁয়াজু বেগুনি বানানো হচ্ছে, মামা হালিম, নানা হালিম, ভাইয়া হালিমের দোকান, মানে এক মাস ধরে একটা উৎসবের মতো চলতে থাকতো। সেটাই। আর আমরা বাংলাদেশিরা রোজার সময় মনে হয় খাবারের পরিমাণ আরো বাড়িয়ে দেই। ভালো কথা মনে করেছেন নাজমুল ভাই। আমার এক ফ্রেন্ড কয়েকদিনের মধ্যে ঢাকা বেড়াতে যাচ্ছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, সে বেশ অনেক বছর পরে দেশে যাচ্ছে এবং ছেলেটা বেশ খাদ্য রসিক এবং দেখতেও মাশাআল্লাহ হয়েছে সেরকম। আচ্ছা। সে আমাকে ওই দিন জিজ্ঞেস করছিল যে ঢাকাতে এমন স্পেশাল খাবারের দোকানগুলো মানে আমি জানি কিনা, মানে কিছু নাম চাচ্ছে, যদিও আমার মাথায় কিছু নাই, আমি আসছি অনেকদিন হয়েছে। আপনি কিছু রেস্টুরেন্টের নাম বলতে পারবেন? এই মুহূর্তে যে নামগুলো মাথায় আসছে তা হচ্ছে বেচারাম দেউরিতে নান্না বিরিয়ানির মোরগ পোলাও, তারপর ঝিগাতলা সুনামি রেস্তোরাঁ কাচি বিরিয়ানি, আচ্ছা মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝিলের ভুনা খিচুড়ি, হোটেল আল রাজ্জাকের কাচ্চি এবং গ্লাসি, নবাবপুর রোডে হোটেল স্টারের খাসির লেকুশ, চিংড়ি এবং ফালুদা, হাতিরপুল মোড়ে হেরিটেজের শর্মা, তারপর হচ্ছে মৌচাকের স্বাদ রেস্তোরাঁর ভাতের সাথে 36 রকমের ভর্তা, পুরোনো পল্টনে খানা বাসমতির চাইনিজ প্যাকেজ, বনানী বুমাস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ। অনেক ধন্যবাদ আপনাকে। মানে আসলে এইটুকু আমি মানে বুঝতে পারলাম যে আপনার কাছে এরকম আর অনেক বড় লিস্ট আছে, আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাবো। আপনার গলা শুকিয়ে যায়নি তো? হ্যাঁ একটু পানি খেয়ে নিবেন নাকি? হ্যাঁ অতি উত্তম প্রস্তাব। তাহলে চলুন শ্রোতাবৃন্দ আরেকটা গানের ব্রেক হয়ে যাক। গানটি শিল্পী অর্ণবের কণ্ঠে গাওয়া এবং গানটির নাম তাঁতি। এটি নেওয়া হয়েছে তার ডুব অ্যালবাম থেকে। চলুন শুনে আসি তাঁতি। নদীর রেশমের বুনে পাখটি পশমের রোয়ায়, তাতে ঘরে জটে পড়া সুতো কুটি পায় আঙুলের ছোঁয়ায়। নদীর রেশমের বুনে পাখটি পশমের রোয়ায়, তাতে ঘরে জটে পড়া সুতো কুটি পায় আঙুলের ছোঁয়ায়। টানা ভরে নে ধন সাধে সুতোর উন্মুক্ত প্রান্ত যত একে একে কেটে দিয়ে বাঁধে। বুনতে বুনতে তাঁতি মন টানা ভরে নে ধন সাধে সুতোর উন্মুক্ত প্রান্ত যত একে একে কেটে দিয়ে বাঁধে। বাঁধা ছবি শরীর জুড়ে খেলে যায়, দিনলিপি লিখে যায় কবি দিনে বয়ানের কবিতায়। গোড়ায় গোড়ায় বাঁধা ছবি শরীর জুড়ে খেলে যায়, দিনলিপি লিখে যায় কবি দিনে বয়ানের কবিতায়। রেশমের বুনে পাখটি পশমের রোয়ায়, তাতে ঘরে জটে পড়া সুতো কুটি পায় আঙুলের ছোঁয়ায়।
শ্রোতাবিন্দু শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলাইড, সরাসরি সম্প্রচারিত হচ্ছে 103.1 FM এ এবং শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30 সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। বাদল ভাই একটু দাঁড়ান, আমি ফোনটা একটু ধরে নেই। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছে না কেন? হ্যালো, কে? ভাইয়া ভাইয়া আমি সেনসেন। কে? চিনতে পারছি না, কে? ভাইয়া আমি সগির মোল্লা। সেনসেন। হ্যাঁ সগির ভাই, হ্যাঁ কি খবর আপনার? এতদিন পর, কোত্থেকে? ভাইয়া আমি পটুয়াখালীতে আসছি। কি ব্যাপার হঠাৎ পটুয়াখালীতে কেন? আপনার সঙ্গে লাস্ট যখন কথা বললো বাদল ভাই তখন তো আপনি অ্যাডলেডেই ছিলেন, তাই না? আমার তো এক শালা আছে, শুনছেন বোধহয়। ওই শালারে ওরে অ্যাডলেডে আনার একটা প্রচেষ্টা চালাইতে আসি। তো ওর কাগজপত্র ভিসা টিসা করণের জন্য আসছিলাম ঢাকার ওই ডিমিয়াতে গিয়া ওই কি জানি কয় যে এম্বাসি, ওইখানে গিয়ে কাগজটা ফালাইয়ে আসবো। বাহ বাহ, ভালোই তো। মানে কবে নাগাদ আবার ব্যাক করবেন আপনারা? ওই তোর শালারে কইছি যে তোর কাগজ হইলেই তুই চলে আসবি। আসলে হয়েছে কি বুঝছেন, ওই এক্সের গাধা কইলে ভুলেবে খাসি দেখতে হয়েছে ওরকম। কিছু পারে না, কোনো কোয়ালিটি নাই, কিছু না, সব করিয়ে মুখে তুলে দিতে হয়। তো বউয়ের ঘ্যানঘানানিতে অবশেষে কইলাম যে আচ্ছা তারাও তোমার বাইরে আনানোর ব্যবস্থা করতে আসি। তো এখন কথা হলো গিয়া কাগজ হইও যাবে, সে চলেও আসবে। তো এই খাসিটারে লইয়ে যে অ্যাডলেডে যে কি করবো হেই নিয়ে আমি একটু টেনশনে আছি। টেনশনের কি আছে? আপনার না একটা বিজনেস আছে এখানে, ওই যে ভাতের দোকানটা, তো ওইখানে আপনার শালককে বসিয়ে দিবেন, সে সুন্দর চালিয়ে নিবে। হয় ওরে বসামো ভাতের দোকানে, আর ভাত খাইয়ে সব শেষ করবে, কাস্টমার কিছু খাইতে পারবে না। ওরে আমি চিনি। আপনি ওরে যদি দেখেন, হায় রে হায়, কি যে হইছে দৈর্ঘ্যে প্রস্থে, মানে একটা মৈনাক পর্বত হয়ে গেছে। তাহলে তো বেশ চিন্তার কথা। কিছুটা ওই শিয়ালের কাছে মুরগি রাখার মতো অবস্থা। তাহলে কি করবেন আপনার শালককে নিয়ে? এখানে সবাই তো নিজের মতোই থাকে, নিজের মতোই চলে, তো আপনি নিশ্চয়ই আপনার শালককে কোলে বসিয়ে খাওয়াবেন না, তাই না? ভাইয়া আপনার কি মাথা খারাপ হইছে? ওরে আমি কোলে বসিয়ে খাওয়াবো? আমার এত শখ পড়ে নাই। ওরে কি করবো, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান শুনি? ওরে একটা চাইলের ব্যবসা ধরিয়ে দিব, ব্যাস। এইখানে চালের ব্যবসা? মানে কি বুঝলাম না ভাইয়া। এই একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, এই অ্যাডলেডে ইদানিং কিছু বাংলা দোকান হইতে আছে, কিন্তু আমার ধারণা ওদের কিছু কিছু জায়গাতেই স্পেশালি ওই চাইলের ব্যাপারে ওদের একটু কমতি আছে। সব দোকানেই দেখবেন কম বেশি ওই বাসমতি, ওই পাকিস্তানি আর ইন্ডিয়ান বাসমতি। কয়েকটা দোকানে আমি ওই খুঁজে পাইতে ওই প্রাণের কালিজিরা মালিজিরা দেখছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরো কিছু ভ্যারাইটি থাকা উচিত ছিল। ওইটা নিয়ে একটা গবেষণা করতে আসি, তো সামনে কিছু হইলেও হইতে পারে। চালের ব্যবসার জায়গা ঠিক করেছেন? মানে দোকানটা কোথায় দিবেন? ওই ঠিক করে লাইছি। কোথায়? রান্ডোল মলে। কি রান্ডোল মলে? রান্ডোল মলে চালের দোকান? মানে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হইবে কেন? আমি কতবার দেখছি ওই আসনে যাওয়ানোর সময়, আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, দেখবেন যে প্রচুর লোক ঢোল ঢক্কর, তারপরে গান বাজনা লইয়ে, তারপরে টুকরা টাকরা কাগজপাতি লইয়ে, কাপড় চোপড় লইয়ে ছোট ছোট স্টলের মতো দিয়ে বসে থাকে। আমি ওরকম ওরে কিছু চালের বস্তা দিয়া কিছু কিছু আইটেম ধরাই দিয়ে ওইখানে বসাবো, ঘন্টা দুই বিজনেস করবে, তারপরে আবার সুন্দর করে টাকা পয়সা গুছাই লিয়ে চলে আসবে। খাটনি কম, ইনভেস্টমেন্টও নাই, যা হবে ওইটাই প্রফিট। কি ভালো হয়েছে না বুদ্ধিটা? বাপ রে বাপ ভাই, আপনার বিজনেস ব্রেনের প্রশংসা না করে পারছি না। অসাধারণ দূরদৃষ্টি। কিন্তু আপনি কি আসলেই সিরিয়াস যে আপনি রান্ডাল মলে চালের স্টল দিবেন? ভাইয়ারি, এই প্রশ্নটা করিয়া আমার মনে একটু দুঃখই দিলেন। আমি খুবই সিরিয়াসলি কইছি। রান্ডাল মলে আমার শালায় চাইলের স্টল দিয়ে বসবে, ওইখানে কি কি ভ্যারাইটি চালও বিক্রি হবে সেটাও আমি ঠিক করে লাইছি। একটু চট করিয়া কই, হ্যাঁ, চিনিগুড়া, বাসমতি, কালিজিরা, বিন্নি, বড়ি ধান, হরি ধান, তারপরে ইরিডাইস, মিনিকেট, হামিম, তারপরে রাউজান, তারপরে আকিয়া, মৌবিরুইন, লাইট খেল, লাফা, কালো বিরুইন, মানে এগুলার নাম শুনছেন? এইসব জিনিস বিক্রি করবে। ওইখানে একটা টুরিস্ট স্পটের মতো জায়গা, ওইখানে মানুষজন আসে দেখবে যে বাংলাদেশের চাল বিক্রি হইতে আছে। আমার শালায় বুক ফুলাইয়া পেট ফুলাইয়া চাল বিক্রি করবে, আর মানুষজন
কিনা লইয়া বাসায় যাবে, বাংলাদেশের 2টা নাম হইবে, আমারও 2টা পয়সা হইবে। কি খারাপ কইছি? না না না, একদমই খারাপ বলেন নাই সগির ভাই। আসলে আমি আপনাকে ইনসাল্ট করার জন্য প্রশ্নটা করি নাই। আমি আসলে একটু অবাক হচ্ছিলাম চিন্তা করে যে রান্দুল মলে গেলাম, ওখানে কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ বেহালা বাজাচ্ছে, হঠাৎ করে পাশে একটা বেশ স্বাস্থ্যবান লোক সামনে অনেকগুলো চালের বস্তা নিয়ে বাংলাদেশের একটা টি শার্ট পরে চাল বিক্রি করছে। দেখতে একটু অন্যরকম লাগবে, হ্যাঁ, তবে আমার মনে হয় ভালোই হবে। একটা বাংলাদেশকে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, খারাপ কি, তাই না? তো আজকে আর বেশি কথা বলছি না, আমার ফোনের চার্জও প্রায় শেষ। তো আপনার কি কোনো গান টান শুনতে চান? আমি আপনার উদ্দেশ্যে বা আপনার সম্মানে একটা গান আমাদের আরবির জন্য প্রচার করতে পারে, আপনি যদি চান। ভাইয়া এত বড় একটা সম্মান দিলেন, মানে আমি তো লজ্জায় পেয়ে গেলাম। আমি তো ছোটখাটো মানুষ, আমার যে আপনি বলেন, আপনি সমস্যা নেই, আপনি বলেন কোনো একটা গান যদি আপনার শুনতে ইচ্ছা করে। ওস্তাদ রাধারমন দত্তের একটা গান ওনার গলায় শুনতে চাই। গানটা হইল গিয়া ভ্রমর কইও গিয়া, খুবই প্রিয় গান আমার একটা। মানে পটুয়াখালীতে বসে যদি শুনতে পারি, ডাইরেক্ট শুনবো না, মানে ওই আপনাদের রেকর্ডেড ভার্সনটা শুনলাম আর কি, মানে ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে শ্রোতা মণ্ডলী, চলুন শুনে আসি পণ্ডিত রামকানে দাসের গাওয়া এবং রাধারমন দত্তের লেখা ভ্রমর কইও গিয়া। কৃষ্ণ বিচ্ছেদের আধার যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। কৃষ্ণের বুঝাইয়া কয়ো 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 ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া। আমি রাধা ময়রা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমরে রাধা না খায় অন্ন, না খায় পানি, নাহি বাঁধে কে, না খায় অন্ন না খায় পানি, নাহি বাঁধে কে। ঘরতনি বাহির হইলাম পাগলি নির্বেশরে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইব রে ছাড়িয়া, আগে যদি জানতাম ভ্রমর যাইব রে ছাড়িয়া। দুই চরণ বান্ধিয়া রাখতাম
মাথার কেশ দিয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভাবিয়া ভাইবে রাধার মন বলে মনেতে ভাবিয়া, নেভাছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। শ্রোতাবিন্দু শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সরাসরি সম্প্রচারিত হচ্ছে 103.1 FM এ। শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30টায় সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। বাদল ভাই, একটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে এখন তো অ্যাডিলেডে শীতকাল, ফুল উইন্টার, তাই না? হ্যাঁ, হাড় কাঁপানো শীত যেটা বলে আর কি। ধরেন আমি একটু আগে মানে আসছিলাম যখন, আমার মনে হচ্ছিল যে এরকম শীত মানে হাড়ির ভিতরে গিয়ে ঢুকতেছিল, পুরো হাড়ে গিয়ে লাগতেছে। কেন বলুন তো হঠাৎ করে আপনি এটা বলতেছেন? অ্যাডিলেডের গরমকালটা মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। মানে এই হাড্ডি কাঁপানো শীতের থেকে আমার কাছে মনে হয় 35 ডিগ্রি টেম্পারেচার অনেক আরামদায়ক রে ভাই। যদিও তখন মনে হবে যে না, তখন মানে শীতটাই ভালো। আর এখানকার সামারে তবে সবচাইতে ভালো লাগার যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে দিনটা অনেক বড় পাওয়া যায়। এটা ঠিক। হ্যাঁ, এবং ডে লাইট সেভিংস এর বদলতে ধরেন সন্ধ্যা হয় রাত 9টার দিকে। অসাধারণ, মানে সারাদিন কাজটা শেষ করার পরেও না অনেক সময় থাকে। হ্যাঁ, সামারে, তাই না? হ্যাঁ। তাহলে যখন এই রোজাটা সামারের সময় পড়বে তখন কি হবে একবার চিন্তা করেছেন? কপিল ভাই দাঁড়ান, আপনি এইরকম চিন্তা করেন কেন ভাই? আমি বলি কেন চিন্তা, আমার ভয় লাগে মাঝে মধ্যে। কারণ কি, তখন সেহরি খেতে হবে ভোর 4টায় আর ইফতারি করতে হবে রাত 8টায়। রাত 8টার সময় ইফতারি করতে হবে, মানে কি অবস্থা হবে চিন্তা করেন একবার। কপিল ভাই, আপনি অস্ট্রেলিয়ান সামারের রোজা নিয়ে যদি এত চিন্তিত হন, তাহলে যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে থাকতেন তাহলে কি করতেন? আসলেই বাদল ভাই, মানে যদি নরওয়ে বা ফিনল্যান্ডে রোজা পালন করতে হতো তাহলে কি যে কষ্টটা না করতে হতো। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আমার এক বন্ধু থাকে ফিনল্যান্ডে। ওখানে হচ্ছে রোভানিয়ামি শহর নামে একটা শহরে ওর বাড়ি আর কি। বন্ধুটি রোজা রাখতে গিয়ে এই ধরনের বিড়ম্বনাতেই পড়েছিল। ও হচ্ছে বেসিক্যালি ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে এই এলাকাটি পড়েছিল। এলাকাটি শীতকালে প্রায় সারাদিনই অন্ধকারে ডুবে থাকে। আবার ওইদিকে গ্রীষ্মকালে মানে সূর্য যেন ডুবতেই চায় না। তখন বন্ধুটি আইটির উপরে ব্যাচেলার ডিগ্রি করতে গিয়েছিল ওখানে, এবং ও সময়টাতে ও যখন যায় তখন সামার ছিল, এবং সামারের সাথে সাথে ওই সময়টা রমজানও শুরু হয়। সো ও আমাকে বলে যে ও নাকি প্রায় 21 ঘন্টা রোজা রাখতে হয়েছিল। আমি এটা জানি যে ওই নর্ডিক কান্ট্রিগুলোতে সামারের সময় সূর্যাস্ত হয় রাত 11টায় এবং পুরোপুরি অন্ধকারও হয় না, আর তার 5 ঘন্টা পরেই নাকি সূর্যোদয় হয়। তাহলে চিন্তা করেন বেচারার কি অবস্থা হয়েছিল। পরে আমাকেও জানিয়েছিল যে সেখানকার এক মসজিদে গিয়ে ও শুনলো যে মিশরীয় পণ্ডিতদের কথা অনুযায়ী যেটা যদি দিনের দৈর্ঘ্য 18 ঘন্টার বেশি হয় তাহলে মক্কা বা মদিনার সময় মেনে অথবা সবচেয়ে কাছের মুসলমান দেশের সময় মেনে রোজা রাখা যাবে। আচ্ছা, তাহলে একদিক থেকে তাও এটা বাঁচা যাবে আর কি। তো সেই হিসেবে আমাদের অ্যাডিলেডের রোজার সময়টা কিন্তু বেস্ট বলতে হয়, এখন যেটা যাচ্ছে একদম পারফেক্ট। খুবই ছোট্ট দিন এবং সেই রকম ঠান্ডা। আচ্ছা বাদল ভাই, তা আরেকটা গানের ব্রেক নিলে কি ভালো না? হ্যাঁ, খুব চমৎকার হয়। মানে তাহলে চলুন শ্রোতামণ্ডলী শুনে আসি এলআরবির আইয়ুব বাচ্চু সম্প্রতিকালের একটাই গান। গানটা হচ্ছে পুরোটাই ফাঁকি, এবং রিটা আমার মনে হয় গানটা এখনই শুরু করে দিবে। ওকে।
ব্যস্ত ভীষণ ব্যস্ত পৃথিবীতে এখন কেউ আর আগের মতো আসে না খোঁজ নিতে ঘরের কোণে প্রহর গুনে একলা সময় কাটে স্মৃতির পথে ফেলে আসা স্বপ্ন আজও হাতে এক বিছানার একটা রুমে আর থাকা যায় কত আমায় নিয়ে কেউ ভাবে না ভাবনা হবার মতো সংসারে সব দায়িত্ববোধ নিয়েছে কবেই ছুটি টেবিলে রাখা ওষুধগুলো বেঁচে থাকার খুঁটি ভালো থাকায় মন্দ থাকায় নেই ব্যবধান কোনো অসুখ শুধু এই দেহে নয় অসুখে ভোগে মনো কাছের ভেবে কাছে ডাকার নেই প্রয়োজন কারো কেমন আছি জানতে চাই না কেউ একটিবারও চেনা মানুষ ব্যস্ত ভীষণ ব্যস্ত পৃথিবীতে এখন কেউ আর আগের মতো আসে না খোঁজ নিতে নিভু নিভু চোখের আলো ঝাপসা হয়ে আসে আমায় নিয়ে উপর থেকে স্রষ্টা বুঝি হাসে এত মেঘের পরেও বাঁচার তৃষ্ণা আছে বেঁচে অবহেলা যদিও মন পাথর হয়ে গেছে বাকি সারা জীবন যা করেছি তার পুরোটাই বাকি পথের শেষে এসে দেখি অনেক কিসের বাকি সারা জীবন যা করেছি তার পুরোটাই বাকি চেনা মানুষ ব্যস্ত ভীষণ ব্যস্ত পৃথিবীতে এখন কেউ আর আগের মতো আসে না খোঁজ নিতে শ্রোতাবিন্দু শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেড সরাসরি সম্প্রচারিত হচ্ছে 103.1 FM এ শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30 সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আচ্ছা বাদল ভাই, আপনি রিসেন্টলি বাংলাদেশ গিয়েছিলেন? না রে ভাই, অনেকদিন ধরেই যাওয়া হয় না, কিন্তু হঠাৎ জিজ্ঞেস করলেন কেন? বাংলাদেশ যে এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এটা জানেন? খুব ফাস্ট এবং খুব ডাইনামিক হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমি শুনেছি যে এখন মানুষের মধ্যে সবসময় প্রচন্ড ব্যস্ততা, এবং সবচেয়ে ভালো লাগার মতো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে আগের মতো বেকার লোকজন তেমন একটা দেখা যায় না।
মোটামুটি সবাই কিছু না কিছু করছে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হওয়ার ফলে আমাদের জনসংখ্যার একটা বড় অংশ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এটা একটা গুড সাইড, আই থিঙ্ক সো। ট্রু। আমি রিসেন্টলি দেশে গিয়েছিলাম, একটা ব্যাপার খেয়াল করলাম যে, এবং ব্যাপারটা বললে হয়তো অনেকের কাছে ফানি লাগতেও পারে। কি ব্যাপার, কেন বলেন তো? এখন কাজের লোক পাওয়া যে খুব টাফ, এটা জানেন? আপনি যে এদিক চিন্তা করবেন এটা বুঝতে পারিনি, কিন্তু এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করলেন কেন? আচ্ছা, কারণ হচ্ছে একটা সময় একটু অবস্থাপন্ন বাড়িতে একজন ফিক্সড কাজের লোক থাকতোই, কোনো কোনো বাড়িতে দুইজনও দেখা যেত। মানে তখনকার সময় খুব কমন একটা পিকচার ছিল এটা। এখন তা কিন্তু দেখা যায় না বললেই চলে। বাংলাদেশের মেয়েরা এখন অনেক স্বাবলম্বী। গার্মেন্টস ইন্ডাস্ট্রির বদলতে বাংলাদেশের মেয়েদের এখন একটা ফিক্সড ইনকাম সোর্স হয়েছে। অন্য মানুষের ফুড ফরমাশ খেটে জীবনযাপন করতে তারা রাজি না। নিজের মতো করে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। আর এই জন্যই আমাদের মা খালাদের এখন এক হাতেই সংসার চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। আসলে এটা অবশ্যম্ভাবী ছিল, মানে এটা আমি আসলে কারোই দোষ দিব না, সেটা খুব ভালো সাইড। যেটা হচ্ছে একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন দেশের আপামর জনগণ সেলফ সাফিসিয়েন্ট হয়ে ওঠে, পরনির্ভরতার মতো ব্যাপারটা আস্তে আস্তে কমে যেতে থাকে। আর যেটা হচ্ছে বাংলাদেশ এখন একটা চেঞ্জ বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং তার বেশিরভাগই পজিটিভ। সো মেয়েদের এই ব্যক্তি স্বাধীনতাটাও সমগ্র পরিবর্তনের একটা অংশ বিশেষ বলে আমার মনে হয় আর কি। তবে ভাই, তিনটা জিনিস বাংলাদেশে এত বেড়েছে, মানে কি যে বলবো। কি ভাই, কোন তিনটা জিনিস ভাই? যে তিনটা জিনিস আমার চোখে পড়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ব্যান্ড। হ্যাঁ, ব্যান্ড। মানে প্রত্যেক ঘরে ঘরে এখন ব্যান্ড করছে বা ব্যান্ড দলের সাথে যুক্ত এরকম ছেলে পুলে খুঁজে পাওয়া যাবেই। কত হাজার যে ব্যান্ড এখন দেখা যায়। মানে একটা সময় ছিল যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষা শেষ হলেই ঢাকার আলিয়াস ফ্রান্সিসে গিয়ে ফ্রেঞ্চ শেখার জন্য কোর্স করতে যেত ছেলেপুলেরা, অথবা ঢাকা স্টেডিয়ামের পাশে মোশাররফ সুইমিং কমপ্লেক্সে সাঁতার শিখতে যেত। মানে এটা ছিল কমন একটা সিন। আর এখন এক্সাম শেষ, সোজা চলে যায় সায়েন্স ল্যাবরেটরির মিউজিক ওয়ার্ল্ড অথবা সুরবিতানে, গিয়ে একটা ইলেকট্রিক গিটার কিনে নিয়েই একটা ব্যান্ড দল তৈরি করে ফেলে এবং নামও দিয়ে দেয় হয়তো দি হাংরি আই অথবা দ্য রোমিওস। ভালোই বলছেন রে ভাই। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। ধরেন মানে হাজার হাজার ব্যান্ডের মাঝেও না কিছু কিছু ইনোভেটিভ জিনিস কিন্তু আমরা পাচ্ছি এখন নতুন। সত্যি কথা, আগে একটা সময় ব্যান্ড দল বলতে হাতে গোনা কয়েকটাই ছিল, কিন্তু এখন আপনি ভালো ভালো এবং কমার্শিয়াল বলেন বা আন্ডারগ্রাউন্ড বলেন, ভালো স্ট্যান্ডার্ডের অনেকগুলো ব্যান্ড আপনি নাম বলতে পারবেন চাইলে। সো এটা না হয় গেল একটা, আর বাকি দুটো কি? আচ্ছা দেখি তো আপনি বলতে পারেন কিনা। গত 10 বছর ধরে এটা একটা হট টপিক। আপনি কি বুঝতে পারছেন বাদল ভাই কোনটার কথা বলছি? এটা কি ঢাকার সেই বিখ্যাত ট্রাফিক জ্যাম? একদম ঠিক ধরেছেন বাদল ভাই, একদম ঠিক ধরেছেন ভাই। আর বলেন না রে ভাই, এখন অবস্থা নাকি আরো খারাপ। সেদিন শুনলাম যে রাস্তাঘাট নাকি যানবাহন এখন ঠিক করে। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব খুব বেশি জোর কয়েক চুল পরিমাণ। কি যে অবস্থা! কয়েকদিন আগে আমার সিডনির এক বন্ধু ঢাকা থেকে ঘুরে এলো এবং ও আমাকে বললো যে দোস্ত, ভুলেও নিজের গাড়ি নিয়ে রাস্তায় বের হবি না। আমি বললাম কেন? সে হলো, নিজের গাড়ি নিয়ে রাস্তায় বের হলে তুই কখনোই তো ডেস্টিনেশনে পৌঁছাতে পারবি না। কারণ ব্যাপার কি, কেন? সে কারণ তুই নিজেও গাড়ি থেকে বের হতে পারবি না, আর তোর গাড়িও জ্যাম থেকে বের হতে পারবে না। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবি, তারপর দেখবি যে এক সময় রাস্তার উপরে গাড়ির তেল শেষ হয়ে বসে আছে, গাড়ি আর নড়বে না। আর ওখানে তো বাংলাদেশের মতো হারেও নাই রে ভাই। এই হচ্ছে এখানকার ঢাকার রাস্তার অবস্থা। আপনি কি বলেন? তখন আমি বললাম আচ্ছা, তার চাইতে তো ভালো তাহলে একলা গাড়ি ছাড়া বের হওয়া, লাইক সিএনজি, রিক্সা, বাস, টেম্পু, এভাবে একটা একটা ধরে চেঞ্জ করে সুবিধা মতো আর কি, যখন যেটা পাওয়া যায় সেভাবে চেঞ্জ করে ডেস্টিনেশনে পৌঁছানো যাবে। কুইকারও হবে আর এক্সট্রা হাঁটাও হবে, যেটা আর কি যে স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। হ্যাঁ, খুবই ভালো একটা সাজেশন দিয়েছিলেন। তবে এর সাথে আমি আরেকটা সাজেশন অ্যাড করতে চাই। কি সাজেশন শুনি? আমি মনে করি বাংলাদেশে স্পেশালি ঢাকাতে এখন ক্যারাভান নিয়ে আসার সময় হয়েছে। খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন দেখা যাবে বাড়ি থেকে কর্তা তার স্ত্রী, পুত্র, কন্যাদের কাছ থেকে বিদায় নিয়ে বেশ কয়েকদিনের জন্য বের হচ্ছেন এবং দোয়া নিয়ে মতিঝিলে তার অফিসে যাচ্ছেন। তার নিজের বাসা হয়তো ধানমন্ডিতে। আমি কিন্তু ঢাকার অদূর ভবিষ্যতের কথা বলছি। এটা আসলে অসম্ভব কিছু না। তখন দেখা যাবে ধানমন্ডি থেকে মতিঝিল যেতে এবং ফেরত আসতে মোটামুটি 2-3 দিন লেগে যাচ্ছে, এবং যার জন্য ওই কর্তা ব্যক্তিটি সাথে একটা ক্যারাভান নিয়ে যাচ্ছেন। জ্যামে আটকে থাকার সময় গোসল, খাওয়া দাওয়া, টয়লেট এবং ঘুমানো সহ
সব ওই ক্যারাভানের ভিতরে সেরে ফেলছেন। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ক্যারাভান ব্যবসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। হ্যাঁ, আমি সাথে সাথে এটাও এক্সপেক্ট করতেছি যে নফিল ভাই অতি শীঘ্রই ক্যারাভান ব্যবসা শুরু করবেন বাংলাদেশে। হ্যাঁ, বলতে পারেন, ইনভেস্ট করে ফেলবো। তাজব বলছেন। আচ্ছা, এটা তো গেল আপনার মানে চোখে দ্বিতীয় ক্রমবর্ধমান ইস্যু, তাহলে আপনার তৃতীয় ইস্যুটা কি, যেটা এখন অনেক বেড়ে গিয়েছে? থার্ড ইস্যু বলছি, কিন্তু তার আগে কি আরেকটা গানের ব্রেক হয়ে যায়, মানে হলে ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই। তাহলে শ্রোতাবৃন্দ, আমাদের সকলের প্রিয় শিল্পী জেমসের একটা গান শুনে আসি। গানটির নাম বাংলার লাঠিয়াল। আজ কার মাত পরে কত
শ্রোতাবৃন্দ, শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডলেইড, সরাসরি সম্প্রচারিত হচ্ছে 103.1 FM-এ। শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30টায় সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। হ্যাঁ নফিল ভাই, জি। তো আপনার লাস্ট পরিলক্ষিত ইস্যুটা কি, যেটা কি থার্ড ইস্যু, যেটা বলেন, মানে যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম। আচ্ছা, সেটাতে যাওয়ার আগে আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আপনার কি ওই প্রবাদটা মনে আছে? ভাই কোন প্রবাদটা? কোন একটা সময় খুব ব্যবহার করা হতো, মনে আছে যে ওই যে বিজ্ঞজনেরা বলে থাকেন বাংলাদেশে কাক এবং কবির সংখ্যা যে খুব বেশি, এটা মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি এই কথাটা হঠাৎ এই মুহূর্তে আনার কারণটা কি? এটার সাথে কি থার্ড ইস্যুটার কোন রকম লিঙ্কিং আছে নাকি? আমি আসছি। বাংলাদেশের পরিবর্তনের সাথে সাথে যে এই প্রবাদটারও যে একটা পরিবর্তন এসছে, এটা কি জানেন? কি পরিবর্তন? এখন বাংলাদেশে কাক এবং ফটোগ্রাফারের সংখ্যা বেশি। এইটা নফিল ভাই আপনার বানানো? না, এটা আপনার বানানো রে ভাই। আচ্ছা হ্যাঁ বলেন, হঠাৎ করে ফটোগ্রাফারদের সাথে আপনি লাগলেন কেন? না না, মানে আপনি যেটা বলতেছেন কিন্তু মানুষজন পুরো খেপায় দিবেন রে ভাই। আমি আগেই শ্রোতাবৃন্দদের কাছে আমার এই নিরীহ রসিকতার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি এই কথাটি কাউকে আঘাত করে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মানতেই হবে যে এখন প্রত্যেক ঘরে ঘরে এসএলআর বা ডিএসএলআর, তার জন্য মোটামুটি এখন সবাই এক একজন স্বস্বীকৃত ফটোগ্রাফার। ফেসবুক খুললেই নিউজ ফিডে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর এফেক্ট দেওয়া ছবি এবং সাবজেক্ট ঘুরে ফিরে সেই কয়েকটাই। কি সাবজেক্ট? কিছু সাবজেক্ট বলেন তো শুনি। আচ্ছা বলছি, সবচাইতে বেশি দেখা যায় হচ্ছে খাবারের ছবি। নফিল ভাই, এটা নিয়ে একটা কথা বলি। ধরেন এই খাবারের ছবি দেওয়ার জন্য কিন্তু এসএলআর আর ডিএসএলআর লাগে না, কেবল ক্যামেরা লাগে না। খাবারের ছবি আপনি দেখেন যে মানুষজন হচ্ছে নরমালি আইফোন বা হচ্ছে নরমাল ফোনে তুলে, কিন্তু ভাই রেজুলেশন আর পিক্সেলের ব্যাপারটা আছে। আইফোন আর কি মোবাইলের ক্যামেরা থেকে কিন্তু অত সুন্দর শার্প আসে না। আপনি কি বলতে চাচ্ছেন যে যারা এই নরমাল আইফোন বা হচ্ছে নরমাল ফোন দিয়ে যে ছবিগুলো তুলে আপলোড করতেছে এরা ফটোগ্রাফার না? না, আমি এদেরকে ফটোগ্রাফার ওই পর্যায়ে ফটোগ্রাফার বলবো, এরা শখের ফটোগ্রাফার। না, এখন আমার পয়েন্ট হচ্ছে যে এসএলআর বা ডিএসএলআর সেটা পয়েন্ট না, ভালো ছবি উঠে যেই ক্যামেরা দিয়ে সেই ক্যামেরা দিয়েই কিন্তু আমরা ফটোগ্রাফি করে থাকি। আর বেশিরভাগই সময় খাবারের ছবিগুলো করা হয়। আমি আসছি ওই পয়েন্টটাতে। এবং যার আরেক নাম হচ্ছে ফুডোগ্রাফি বা ফুড ফটোগ্রাফি। বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়ে খাবারের অর্ডার দেওয়া হয়, তারপর খাওয়া শুরু করার আগে চট করে কয়েকটা স্ন্যাপ নিয়ে নেয়। আপনি খেয়াল করেছেন, আমি শিওর আপনি দেখেছেন ছবিগুলো কিন্তু বেশ কালারফুল হয়, হেভি হাই কন্ট্রাস্টের। আপনার ফুডোগ্রাফি বললেন না, এই ফুডোগ্রাফি ছাড়া আর কোনো সাবজেক্ট আছে? আচ্ছা, আরেকটা দেখা যায় বৃদ্ধ মানুষদের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি। নিম্ন আয়ের বৃদ্ধারা এই টাইপের ফটোগ্রাফির মূল সাবজেক্ট। কি আমি ঠিক বলছি না? আপনি দেখেন না এটা? আমি বুঝতে পারছি আপনি কোনগুলোর কথা বলছেন। আর সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। হ্যাঁ, আরেকটা সাবজেক্ট আছে, এটা টাইপটার হচ্ছে মানে ফটোগ্রাফির সাবজেক্টের নাম হচ্ছে আতেল আর্ট বা অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফি। আচ্ছা, কিছু দুর্বোধ্য ছবি থাকে যেগুলোর আগা মাথা কিচ্ছু বোঝা যায় না, সব মাথার উপর দিয়ে যায়, অ্যান্টিনা লাগলে ভালো হয়। যেমন ধরেন রেল লাইন এবং তার আশেপাশে পড়ে থাকা পাথর। আচ্ছা, তারপর ধরেন 3 পাওয়ালা চেয়ারের ছবি, অথবা ওই টেবিলে পড়ে থাকা চশমা, তার পাশে একটা অ্যাশট্রে এবং তার উপর নিভে যাওয়া হাফ খাওয়া সিগারেট। এবং এই টাইপের অ্যাবস্ট্রাক্ট ছবির টাইটেল হচ্ছে থমকে পড়া জীবন বা জীবন তুমি কোথায়, এই টাইপের কোনো একটা ক্যাপশন হয়ে থাকে। এবং বাই দ্য ওয়ে, অবশ্যই এগুলো কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হতেই হবে। না ভাই, আপনার অবজারভেশন দেখছি মানে পুরোপুরি ডিটেকটিভদের মতো। তবে নফিল ভাই, মানে আমাদের দেশে এই কয়েক বছরে কিন্তু বেশ কিছু মানে গুণী ফটোগ্রাফার তৈরি হয়েছে। অবশ্যই, এটা এমন না, আমি আসলে সত্যি কথা বলি যে এটা আসলে আমি জাস্ট মজা করার জন্য বলেছি। অনেক ট্যালেন্টেড ফটোগ্রাফার, বেশ কিছু ট্যালেন্টেড ফটোগ্রাফার এসেছেন এবং যাদের ছবি আমি দেখেছি এবং ইনফ্যাক্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতোই ছবি তুলেন তারা। একটা জিনিস কি আমার কাছে যেটা মনে হয় যে, ধরেন আপনি এর আগে ব্যান্ডের কথা বললেন, এখন ফটোগ্রাফিদের কথা বললেন, এর মধ্যে জ্যামও ছিল না? আমি জ্যাম টানতেছি না। এই দুটো জিনিসে যেটা দেখবেন যে হ্যাঁ, ঘরে ঘরে অনেক বেশি ফটোগ্রাফার তৈরি হয়েছে, অনেক বেশি ব্যান্ড আসছে। হ্যাঁ, পজিটিভ দিক সেটা হচ্ছে যে অনেক বেশি অনেক ভালো কিছু আউটপুটও কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা, খুব ভালো ব্যান্ড বের হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো কিছু ফটোগ্রাফার বের হচ্ছে যারা মানে ইন্টারন্যাশনালি মানে রিকগনাইজড। এরকম কিছু একটা সময় বাংলাদেশে নওজেশ আহমেদ ছাড়া আর ওরকম নামকরা ফটোগ্রাফারদের কথা আমরা বলতেই পারতাম না। সেটাই। কিন্তু এখন আপনি মানে হ্যান্ডফুল অফ গুড ও ট্যালেন্টেড ফটোগ্রাফারদের নাম আপনি বলতে পারবেন এই মুহূর্তে। এবং বেশ কয়েকজন বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছেন। এর সাথে আমি আরো একটা ব্যাপার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই তরুণ ফটোগ্রাফাররা ইদানিং বিয়ে, বৌভাত বা বিভিন্ন রকম
কর্পোরেট প্রোগ্রামগুলোতে ছবি তুলে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে, which is great. That's true. Actually, এটা একদম সত্যি কথা। আমি আমার কিছু ফ্রেন্ডের কথা বলতে পারি, আমি খুব ভালো, খুব ক্লোজ ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, ওরা জবের পাশাপাশি এগুলো করতেছে এবং ওরা যখন পড়াশোনা করতো সোফারেনো তখন ওরা হচ্ছে এই ফটোগ্রাফি করেই ওদের পড়াশোনার খরচ চালাচ্ছিল। বাবা মার কাছ থেকে হয়তো হাত পাততে হচ্ছে না। হ্যাঁ, সেটাই, যেটা মানে এই জন্য বললাম যে কিছু খারাপ দিক থাকবে, না খারাপ না, আমি আসলে ওটা একটা ফান পার্ট হিসেবে বলছি, আমি খারাপ পার্ট বলি না, অনেক পজিটিভ দিকও কিন্তু থাকে, এরকম আর কি, যে হ্যাঁ না, we wish them all the best, obviously. তো আর এর মধ্যে দিয়ে আমাদের আজকের রেডিও বাংলা রিলেটেড অনুষ্ঠান শেষ হলো। আমাদের শেষ গানটি নেওয়া হয়েছে অপাস নামের একটি ব্যান্ডের অ্যালবাম থেকে এবং গানটির নাম হচ্ছে অবুসান্তনা। যাওয়ার আগে আমি সবশেষে কিছু কথা বলতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে রোজা তো রাখবো আমরা ইনশাল্লাহ, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখানে যেটা করি যে রোজা রাখার সময় সেহরিটা অনেকেই খাই না, অনেক ঠান্ডার ভিতরে শুধু ডিনার করে সরাসরি আমরা ইয়েতে চলে যাই, যেটা আসলেই হেলদি না। সো আমরা চেষ্টা করব কিছু না কিছু অ্যাটলিস্ট সেহরির সময় খেয়ে তারপরে আমরা দরকার আবার ঘুমিয়ে। কিন্তু বাদল ভাই সেহরির সময় ওই যে পাড়ায় পাড়ায় যে গান গেয়ে সেহরিতে উঠে, তো ওই জিনিস ওই জিনিস তো নাই, ওইটা মসজিদের ওই যে সাইরেনটা, ওটা তো মিস করবো। হ্যাঁ, সেটা মসজিদে সাইরেন না, শুধু মসজিদে হচ্ছে মাঝরাত থেকে শুরু করতে হচ্ছে ডাকাডাকি। হ্যাঁ, যাই হোক, এটা মিস করব। আমরা কিন্তু চাইলে আরবি এর পক্ষ থেকে একটা ওই রাত্রেবেলা গান গাওয়ার একটা টিম খুলতে পারি, কিন্তু বাসায় পরে ঈদের চাঁদাতে গিয়ে সবার বাসায় বাসায় নক করে মানে চাঁদা তুলে আসতে পারি। হ্যাঁ, এটা নর্থ থেকে শুরু করব এবং ওই প্রসপেক্ট হয়ে হচ্ছে গ্লেনেলগের দিকে চলে যাব। তো যাই হোক, বিদায় নেবার আগে শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আরবি এর আগামী অনুষ্ঠানটা একটু স্পেশাল ভাবে সাজানো হয়েছে এবং আপনারা শুনলেই বুঝতে পারবেন 17 জুলাইয়ের অনুষ্ঠানটির স্পেশালিটিটা কি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী বুধবারের অপেক্ষায় থাকুন। আবারও কথা হবে 103.1 FM এ রাত 9:30টায়। শুভরাত্রি। শুভরাত্রি। দেরি করেই বুঝলাম দেরি হয়ে
The 20th of July